হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা চেষ্টা করব যে সেকশন ৩২ থেকে ৩৭ পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করা। সেকশন ৩২ এ বলা হচ্ছে যে অবৈধ বিচ্যুতিসমূহ যে আইনসমূহের উল্লেখকারী শব্দসমূহের সংজ্ঞাভুক্ত। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো যে অ্যাক্টস ইনক্লুডিং ইনলিগাল ওমিশনস যে কথাটি রয়েছে সেটির ব্যাখ্যা এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে প্রসঙ্গে প্রতিকূল অভিপ্রায় পরিলক্ষিত না হলে অত্র বিধির প্রত্যক্ষ অংশে সম্পাদিত যে কার্যগুলির প্রতি উল্লেখকারী শব্দসমূহের অবৈধ বিচ্যুতিসমূহকে বুঝাবে। এখানে আসলে যে এই যে আইনটি রয়েছে এই আইনের যে শব্দটিগুলো রয়েছে সেই শব্দগুলো কিরকমভাবে বুঝাবে সেই কথাটি এখানে বলা হচ্ছে। এটা আসলে কোনো অপরাধের সংজ্ঞা নয়, তাই আমি এটা ডিটেলসে বা বিস্তারিত আলোচনা করলাম না, কারণ এই বিষয়গুলো খুব শর্ট আকারে জানার জন্য শুধুমাত্র বলা যে এই বিষয়গুলো এই আইনের মধ্যে রয়েছে। সেকশন ৩৩-এ বলা হচ্ছে অ্যাক্ট ওমিশন অর্থাৎ কার্য বা বিচ্যুতি। কার্য শব্দটি দ্বারা বা অ্যাক্ট শব্দটি দ্বারা একক কার্য হিসেবে যে কার্যসমূহের যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীকেও বোঝাবে। আর বিচ্যুতি বা ইংরেজিতে ওমিশন যদি ধরেন যে ওমিশন শব্দটি একক বিচ্যুতি হিসেবে বিচ্যুতিসমূহের শ্রেণীকেও বোঝানো হবে। এই ছোট্ট কথাটি এখানে বলা হয়েছে। সেকশন ৩৪ বা 34-এ বলা হচ্ছে যে অ্যাক্টস ডান বাই অর্থাৎ এর বাংলাটা অনেকটা এরকম যে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কোনো কার্যাবলী। এর ব্যাখ্যাটা অনেকটা এরকম, যদি কতিপয় ব্যক্তি মিলে সকলে একই অভিপ্রায়ে পূরণকল্পে কোনো অপরাধমূলক কার্য সম্পাদিত হয় তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কার্যের জন্য এরূপ দায়ী হবেন যেন উক্ত কর্ম উক্ত ব্যক্তি কর্তৃক একাকীয় সম্পাদিত হয়েছে। আপনারা এখানে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন যে সেকশন ৩৪। এখানে কমন ইন্টেনশন কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বেশিরভাগ মামলায় দেখবেন যে যেখানেই ফৌজদারি মামলাগুলো হয় সেখানে যদি একজন ব্যক্তির অতিরিক্ত আসামি থাকে সেখানে 34 সেকশনটি আপনারা দেখতে পান। 34 সেকশন কিন্তু কোনো অপরাধের সংজ্ঞা নয় বা কোনো অপরাধের শাস্তি নয়। এখানে সেকশন 34 এবং 34 দ্বারা বোঝানো হয় যে কমন ইন্টেনশন। এই কমন ইন্টেনশন যদি থাকে অর্থাৎ 10 জনে মিলে যদি একটি মার্ডার বা খুন করে সেই 10 জনের যদি একরূপ ইন্টেনশন থাকে তাহলেই কেবলমাত্র তারা 10 জনই খুনের দায়ে দণ্ডিত হবেন। আপনারা অনেক সময় দেখেন যে দণ্ডনীয় নরহত্যা বা খুন ইত্যাদি বিষয়গুলো বা আইনের সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় বা অপরাধ চেঞ্জ হয়ে যায় বা আপনার মনে হচ্ছে যে এটি খুন কিন্তু সে খুনের শাস্তি পায়নি। এরকম হয় কারণ অপরাধের গভীরতা নির্ণয়ের জন্য। এখানে বলা হচ্ছে যে হোয়েন এ ক্রিমিনাল অ্যাক্ট ইজ ডান বাই সেভারাল পারসন অর্থাৎ যখন কোন একটি অপরাধমূলক কার্য অনেকগুলো মানুষ নিয়ে করা হয় কিন্তু সেটা একই অভিপ্রায় এবং এই যে একই অভিপ্রায়ে যে কার্যটা সম্পাদিত হয় তাহলে ওই যে ব্যক্তিটি রয়েছে অর্থাৎ তারা যে কমন ইন্টেনশন অফ অল সকলের যে কমন ইন্টেনশন বা একই যে অভিপ্রায় প্রকাশ পাচ্ছে অর্থাৎ ইচ অফ সাচ পারসন ইজ লায়েবল ফর দ্যাট অ্যাক্ট অর্থাৎ প্রত্যেকে ওই একই কার্যের জন্য দণ্ডিত হবেন বা দোষী হবেন। অ্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ ইফ ইট ওয়ার ডান বাই হিম অ্যালং অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে যে সম্পাদিত করেছে সেটি এমনভাবে ধরা হবে যে সেটি একাকীয়ভাবে সম্পাদিত হতো অর্থাৎ 10 জন মিলে যদি মার্ডার করে বা খুন করে তাহলে সেটি একক কার্য হয়েছে অর্থাৎ একটি কাজই হয়েছে 10 জন মিলেও করলে। এটি মূলত কমন ইন্টেনশন। বৃহৎ একটি সেকশন। এই সেকশনটি নিয়ে যদি কথা বলা হয় তাহলে ঘন্টার পর ঘন্টা এরকম ভিডিও করা যাবে, কিন্তু আমি এই সেকশনটি সম্পর্কে ছোট্ট করে বলছি যে এক কথায় বলছি যে সকলের কমন ইন্টেনশন এবং একের অধিক ব্যক্তি মিলে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কার্য করে
তাদের প্রত্যেকের যদি ইন্টেনশন বা অভিপ্রায় অর্থাৎ ইচ্ছা যদি একই থাকে, তাহলে তারা প্রত্যেকেই এই 34 ধারার মধ্যে পড়বে। আপনারা যদি এতটুকু বুঝতে পারেন, আশা করি এই সেকশন সম্বন্ধে আর কোনো প্রকারের প্রশ্ন প্রয়োজন হবে না। আর যদি আপনাদের আরো বেশি জানার প্রয়োজন হয়, তাহলে এই সেকশন 34 অথবা কমন ইন্টেনশন লিখে সার্চ দিবেন। নেটে আপনারা এইটি সম্পর্কে অনেক কেস রেফারেন্স, অনেক ব্যাখ্যা, অনেক তথ্য আপনারা দেখতে পারবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখন আবার চলে যাই যে ধারা রয়েছে 35 ধারা বা সেকশন 35। এখানে বলা হচ্ছে যে when such an act is criminal by reason of its being done with a criminal knowledge or intention। অর্থাৎ আমরা পূর্বে জানলাম যে কমন ইন্টেনশন অর্থাৎ একই ব্যক্তির একই ইচ্ছা, আর এখানে জানবো যে ক্রিমিনাল নলেজ এবং ইন্টেনশন অর্থাৎ যে জ্ঞান এবং তাদের যে ইন্টেনশনটা রয়েছে। এখানের বাংলাটা অনেকটা এরকম যে যে ক্ষেত্রে অনুরূপ কার্য কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় অর্থাৎ ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় সহকারে সম্পাদিত হওয়ার অপরাধমূলক হিসেবে গণ্য হয়। অর্থাৎ অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় থাকা সত্ত্বে যদি কোনো কার্য করা হয়, তাহলে সেটি অপরাধমূলক হিসেবে গণ্য করা হয় বা বিবেচনা করা হয়। এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত হওয়ার কারণে অপরাধমূলক বলে গণ্য হয়। এবং আরো যদি বলি আমি যে এমন কোনো কাজ কখনো কতিপয় ব্যক্তি দ্বারা সম্পাদিত হলে অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকে যারা অনুরূপ জ্ঞান বা অভিপ্রায় সহকারে উক্ত কাজটি করেন বা কাজে যোগদান করেন, উক্ত কাজের জন্য এরূপভাবে দায়ী হবেন যেন উক্ত ব্যক্তি কর্তৃক উক্ত জ্ঞান বা অভিপ্রায় সহকারে একাকী সম্পাদিত হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি 10 জন মিলে একটি মার্ডার বা খুন করে এবং সেই 10 জনের মধ্যে যদি 10 জনেরই অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় থাকে অর্থাৎ ক্রিমিনাল নলেজ অর ক্রিমিনাল ইন্টেনশন যদি ওই 10 জন মিলে থাকে, তাহলে ওই 10 জন মিলে যে মার্ডারটি সংগঠন করেছে সেটি এককভাবে হয়েছে বা একটি কাজ সম্পূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হবে। এই সেকশনটিও খুবই গুরুত্বপূর্ণ। কমন ইন্টেনশন এবং কমন নলেজ, আবার ধরেন এখানে যে আসলে কমন ইন্টেনশন কথাটা হচ্ছে সকলের একই রকম উদ্দেশ্য। আবার এই সেকশনটিতে বলা হচ্ছে যে ক্রিমিনাল নলেজ এবং ক্রিমিনাল অভিপ্রায় বা ক্রিমিনাল যে মাইন্ড রয়েছে বা ইন্টেনশন রয়েছে সেই বিষয়টি বলা হচ্ছে। এই দুটি আপনারা মিলাবেন না, এই দুটি অনেকেই মিলিয়ে ফেলে এবং অনেকে মনে করে যে আসলে কি, কারণ মনে রাখতে হবে যে 10 জন ব্যক্তি মিলে মার্ডার করেছে, তাদের 5 জনের জ্ঞান আছে যে হ্যাঁ মার্ডারটি হয়েছে এবং 5 জনের জ্ঞান নেই যে মার্ডারটি হয়নি। তাহলে কিন্তু এই 5 জন আলাদা আলাদা শাস্তি পাবে বা আলাদা আলাদা অপরাধে দণ্ডিত হবে। এর জন্য আপনারা অনেক সময় এরকম গোলমাল পাকিয়ে ফেলেন যে ও খুন করলো, ও জামিন পেলো, ও জামিন পেলো না। যেমন ধরেন 5 জন আসামি যদি থাকে, যে 3 নং আসামি, যে 1 নং আসামি জামিন পেলো কিন্তু 3 নং আসামি জামিন পেলো না, বা 3 নং আসামি জামিন পেলো 1 নং আসামি জামিন পেলো না। এখানে হচ্ছে এই যে অভিপ্রায় বা অপরাধের যে জ্ঞানটা রয়েছে, এই জ্ঞানের গভীরতার উপর ভিত্তি করে এই জামিন বা শাস্তিটা নির্ভর করে। এটা নিয়েও সেম ভাবে যদি বলতে থাকি তাহলে ঘন্টার পর ঘন্টা ভিডিও করা যাবে এবং দিন মাস শেষ করে দেওয়া যাবে, কিন্তু এটি শেষ হবে না। আমি শুধুমাত্র এই একটি কথা লাস্টে যে কথাটি বলেছি যে ক্রিমিনাল নলেজ এবং ক্রিমিনাল যে ইন্টেনশন থাকতে হবে, এই বিষয়টি শুধুমাত্র মাথায় রাখলেই হবে যে অপরাধমূলক জ্ঞান এবং অপরাধমূলক অভিপ্রায়। তার পরবর্তী সেকশন যে 36 রয়েছে 36, এখানে বলা হচ্ছে যে আংশিক কার্যানুষ্ঠান দ্বারা এবং আংশিক কার্যবিরতি দ্বারা সুষ্ঠু ফল, অর্থাৎ এমন কোনো কাজ যেটা আংশিক করলাম এবং আংশিক করলেই সে কাজটি সম্পূর্ণ হয়ে গেল, অথবা এমন কোনো কাজ যেটা আংশিক নিজেকে বিরতি দিয়ে বা না করে রাখলাম কিন্তু সেটা হয়ে গেল। বিষয়ের ব্যাখ্যাটা অনেকটা এরকম যে ক্ষেত্রে কোনো কার্য বিরতির দ্বারা কোনো বিশেষ ফল ঘটানো বা ফল ঘটানোর উদ্যোগে অপরাধ বলে গণ্য হয়, সেই ক্ষেত্রে আংশিকভাবে ওই যে কার্য রয়েছে বা আংশিকভাবে ওই যে কার্য থেকে
নিজেকে বিরত রাখা হলো, তার যে সাহায্যের যে উক্ত পর ঘটানো হলো, এটি একটু অপরাধ বলে বিবেচিত হবে। তারপর একজন মানুষকে যদি কেউ, ধরেন আপনি একটি ধাক্কা একটি গাড়ি ধাক্কা দিয়েছে এবং আপনি গাড়ির ধাক্কা দিয়েছেন এবং আপনি তাকে বলছেন না যে সেই গাড়িটি তার পিছনে আসছে, কিন্তু তাকে আপনি মারার উদ্দেশ্যে বলছেন না। তো আপনি নিজেকে যে বিরত রাখছেন, এই বিরত রাখা একটা অপরাধ। আবার আপনি ধরেন গাড়িটি ঠেলে দিচ্ছেন, ঠিক আছে? একটা মানুষ আসছে, অন্ধ মানুষ। এই যে কার্যটি রয়েছে এটি আংশিক কাজ। আপনি কিন্তু মারেননি, কিন্তু আপনি গাড়িটি ঠেলে দিলেন তার উপরে। এই যে আংশিক কার্য করেছেন, এই আংশিক কার্যটাও অপরাধ। আমি শুধুমাত্র এই যে উদাহরণটা শুধুমাত্র একটি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বললাম। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা অনেকটা এরকম যে ক অংশত অবৈধভাবে খকে খাদ্যদান হতে বিরত থাকে এবং বিরত থেকে আরেকটি অংশ যে খকে মারধর করার ইচ্ছাপূর্বক ক্ষয়ের মৃত্যু ঘটায়, ক অপরাধে দায়ী হবে। অর্থাৎ ক অবৈধভাবে খকে খাদ্যদান থেকে বিরত রেখেছে, অর্থাৎ খাদ্য দেয়নি, খাদ্য দেওয়া বন্ধ করেছে এবং এই যে ব্যক্তি যাকে খাদ্য দেওয়া বন্ধ করেছে তাকে আবার মারধর করছে এবং মারধর করে ইচ্ছাপূর্বক যে ক্ষয়ের মৃত্যু ঘটায়, এই যে কার্যটি করলো, তাহলে ওই যে ক খাদ্যদান থেকে বিরত রেখেছে এবং মারধর করেছে, যার ফলে মৃত্যু ঘটেছে, তার ফলে ক কিন্তু এই যে খুনের দায়ে দণ্ডিত হবেন। এটি হচ্ছে মেইন উদাহরণ। আর আমি পূর্বে যে উদাহরণটি দিয়েছি সেটি শুধুমাত্র বোঝানোর জন্য। ধারা ৩৭, কোনো অপরাধ সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা করা। অর্থাৎ ওই যে আমরা একে অপরকে সহযোগিতা যেটা বলা হয় যে কোঅপারেশন বাই ডুইং ওয়ান অর সেভারাল অ্যাক্ট, অর্থাৎ মানে একজনকে আরেকজনকে যে সহযোগিতা। এইখানের ব্যাখ্যাটা অনেকটা এরকম, যখন কতিপয় কাজের দ্বারা অপরাধ সংগঠিত হয় তখন যে কেউ উক্ত কার্যসমূহের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে উক্ত অপরাধ সংগঠন কার্যে ইচ্ছাপূর্বক সহযোগিতা করে, সে ব্যক্তি উক্ত অপরাধ সংগঠন করে। অর্থাৎ কৃতকৃতভাবে যে কাজ করে কোনো অপরাধ সংগঠিত করা, কেউ ছুরি আগায় দিল, কেউ ছুরি নেড়ে দিল, কেউ ছুরি হাওয়া বানিয়ে দিল ইত্যাদি, এরকম ধরনের যে কাজগুলো, সেই কাজগুলোকে মূলত এই যে সেকশন ৩৭ রয়েছে, এই সেকশন ৩৭-এ আলোচনা করছে। এখানে একটি উদাহরণ হচ্ছে যে ক ও খ পৃথকভাবে এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করে গকে খুন করার জন্য একমত হয়। অর্থাৎ দুজন ব্যক্তি পৃথক মানে আলাদা আলাদা ভাবে এবং বিভিন্ন সময়ে কাউকে খুন করার উদ্দেশ্যে মানে অল্প অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে এবং তারা দুজনে একমত হয়। অর্থাৎ ওই যে কমন ইন্টেনশন, তারা যে অভিপ্রায় এক এবং তাদের অপরাধমূলক জ্ঞান, ক্রিমিনাল নলেজ বা ক্রিমিনাল ইন্টেনশন যেটাই বলেন না কেন, তাহলে এই যে ক এবং খ ব্যক্তি রয়েছে এবং গ ব্যক্তিকে যে খুন করার লক্ষ্যে তারা যে চুক্তি অনুযায়ী বিষ প্রয়োগ করে এবং এই যে গ রয়েছে, এই ঘয়ের প্রতি অনুরূপভাবে প্রযুক্ত যে মাত্রার বিষ প্রয়োগের কারণে তার মৃত্যু হয়। অর্থাৎ ওই যে ক এবং খ আলাদা আলাদা বিভিন্ন সময়ে যে বিষ প্রয়োগ করেছে, যার ফলে এই ঘয়ের মৃত্যু হয়। এই ক্ষেত্রে ক ও খ এই যে ইচ্ছাটি রয়েছে খুন সংগঠনে সহায়তা করা এবং এবং তাদের যে প্রত্যেকে এই একই ধরনের যে কার্য সম্পাদন করে এবং যার ফলে মৃত্যুটি সংঘটিত হয়, যদিও তাদের যে কাজ ছিল সে কাজটি কিন্তু স্বতন্ত্র ছিল, অর্থাৎ আলাদা আলাদা ছিল, তারপরও উভয়ই এই যে অপরাধটি রয়েছে এই একই অপরাধের জন্য দোষী হবেন। এই কথাটি মূলত এখানে বলা হচ্ছে। আরো একটু উদাহরণ যদি দিই, যে বইয়ের উদাহরণ যদি বলি, আমি সেকশনের যে উদাহরণটি রয়েছে যে ক ও খ যে কারাপাল, যুগ্ম কারাপাল, মানে তারা দুজনই কারাপাল এবং সে অবস্থায় তারা একান্তভাবে এককালীন ৬ ঘন্টার জন্য বাদী এর তত্ত্বাবধানের জন্য নিযুক্ত রয়েছে। অর্থাৎ তারা একজন বাদী যে রয়েছে, ব্যক্তি রয়েছে, তার তত্ত্বাবধানে নিযুক্ত রয়েছে এবং এই যে ক এবং খ, এই যে ক যে কারাপাল রয়েছে, সে মানে যারা রক্ষা কারাপাল, তারা ভয়ের মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে
নিজ নিজ পরিচর্যাকালে এই যে ফকে রয়েছে সেই সেই ফকে যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্য সরবরাহ করার উদ্দেশ্যে থেকে মানে অবৈধভাবে বিরত থাকে এবং এই যে বিরত থেকে তারা যে জানে যে এর ফল কি হতে পারে এবং এই যে ফল সংগঠনে যে সহযোগিতা করে একে অপরকে, যার ফলে এই যে ফবাদী রয়েছে তার অনাহারে মৃত্যু ঘটে বা সে মৃত্যুবরণ করে। অর্থাৎ ক খ দুজন রক্ষী ধরেন, সেই রক্ষী দুজন 6 ঘন্টা 6 ঘন্টা পর করে একজনকে রক্ষা করার জন্য তত্ত্বাবধানের জন্য নিযুক্ত রয়েছেন। তাদের দায়িত্ব হচ্ছে খাবার দেওয়া, কারণ পরিচর্যাকালে তার খাবার তো অবশ্যই দরকার, যেহেতু একজন মানুষ। তো সেই মানুষটিকে তারা খাবার দেওয়া থেকে বিরত থাকে এবং এটা জানে যে বিরত থাকার ফলে সে অনাহারে মৃত্যু ঘটবে এবং সে মৃত্যুবরণ করে। তাহলে এই যে প এবং খ যে দুজন কারাপাল রয়েছে, এই ফকে খুনের দায়ের যে অপরাধ রয়েছে সেই অপরাধে তারা দোষী হবে। এখানে আরো একটু উদাহরণ রয়েছে। উদাহরণটি হচ্ছে যে কারাপাল ক এর উভয় বন্দী খ এর তত্ত্বাবধানের দায়িত্বে ন্যস্ত রয়েছে। অর্থাৎ যে কারাপাল ক রয়েছে তার উপরে যে খ এ রয়েছে, এই খ এর তত্ত্বাবধানের উপর তারা দায়িত্বে ন্যস্ত রয়েছে এবং খ এর মৃত্যু ঘটানোর লক্ষ্যে ক খকে খাদ্য সরবরাহ হতে অবৈধভাবে বিরত থাকে। অর্থাৎ ক দায়িত্ব হচ্ছে খাবার দেওয়া, কিন্তু সে খকে খাবার দেওয়া থেকে বিরত রাখে এবং এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে যে অবৈধভাবে, কারণ এটা বৈধ নয়। খাবার তাকে দেওয়া তার দায়িত্ব ছিল, সে দেয়নি, ফলে খ খুব বেশি দুর্বল হয়ে পড়ে। কিন্তু অনাহার তার মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট নয়। অর্থাৎ তাকে যে খাবার দেয়নি সে অনাহারে বেশি দুর্বল হয়ে পড়ে ঠিকই, কিন্তু তার মৃত্যু ঘটানোর জন্য এটি যথেষ্ট ছিল না, বা তার মৃত্যু ঘটানোর জন্য এই কাজটি পর্যাপ্ত ছিল না। তাই ক নিজ পথ হতে বরখাস্ত হয় এবং গ তার স্থলে আসে। অর্থাৎ এই ঘটনা জানার পরে ক তার পথ থেকে তাকে সরিয়ে গকে আনা হয়। তো এই যে খ রয়েছে, খকে খাদ্য সরবরাহ না করলে তার যে মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে, এই কথাটি জেনে গ কয়ের সাথে যোগসাজশ বা সহযোগিতা ছাড়াই খকে খাদ্য সরবরাহ হতে অবৈধভাবে বিরত থাকে। অর্থাৎ কয়ের পরিবর্তে যে গ এসেছে সেই গ তাকে খাদ্য সরবরাহ থেকে অবৈধভাবে বিরত থাকে, কিন্তু এখানে কিন্তু কয়ের সাথে কোনো যোগসাজশ বা কোনো সহযোগিতা করেনি, মানে তার সহযোগিতা ছাড়াই। এবং সর্বশেষ পর্যায়ে খ এর অনাহারে মৃত্যু ঘটে এবং গ যে রয়েছে সেই গ খুনের অপরাধে দোষী হবে। কিন্তু যেহেতু ক এবং ক এর সাথে সহযোগিতা করেনি, তাই ক শুধুমাত্র খুনের দায়ে, যে খুনের সংগঠনের যে উদ্যোগ রয়েছে এর জন্যই দোষী সাব্যস্ত হবে। অর্থাৎ ক খুন ক খকে খুন করার উদ্দেশ্যে খাবার দেওয়া থেকে বিরত থাকে এবং খ দুর্বল হয়ে যাওয়ার পর ককে তার পথ থেকে সরিয়ে গকে আনা হয় এবং ক যেহেতু কয়ের সাথে কোনো যোগসাজশ বা কোনো ষড়যন্ত্র বা কোনো বুঝ পরামর্শ বা কমন ইন্টেনশন এখানে যেহেতু হয়নি, তাই ওই যে গ খুন করার জন্য দোষী হবে, কারণ গ শেষ মুহূর্তে খাবার দেওয়া থেকে বিরত থাকার কারণে গয়ের মৃত্যু ঘটে। আর গকে যেহেতু সহযোগিতা করেনি, ক শুধুমাত্র খুন সংগঠনের যে উদ্যোগটা নিয়েছিল সে খুন সংগঠনের উদ্যোগ নেওয়ার জন্যই দোষী সাব্যস্ত হবে। যদিও কয়ের উদ্দেশ্য ছিল প্রথমভাবে যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য বা মৃত্যু ঘটানোর লক্ষ্য ছিল, কিন্তু সে সেটা কিন্তু ঘটাতে পারেনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সে গ্রুপে আপনারা পোস্ট আকারে কমেন্ট করতে পারেন বা আপনারা সমস্যাটি পোস্ট করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, অনেক ধন্যবাদ।